সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার স্মৃতিকথার আজকের পর্বে। আগের পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আমরা আবার শুরু করছি। তো চলুন শুরু করা যাক। মেলার আর যে খেলাটি আমার কাছে খুব ভালো লাগতো তা হচ্ছে লাঠি খেলা। খেলাটি এখনো আমার কাছে খুবই ভালো লাগে, তবে এখন এ খেলা আর দেখা যায় না বললেই চলে। এখন আগের দিনের সেসব লাঠিয়াল তো নেই, নতুন লাঠিয়াল তৈরি হচ্ছে বলেও আমার মনে হয় না। অবশ্য চর অঞ্চলে এখনো লাঠিয়াল তৈরির প্রচলন থাকা সম্ভব। আগের দিনে যখন জমিদারি প্রথা ছিল এবং যখন ভূমি জরিপ ও রেকর্ড বা সেটেলমেন্ট রেকর্ড হয়নি, সম্ভবত 1923 থেকে 27 সালে ভূমি জরিপ ও রেকর্ড হয়, তখন জমিদারেরা নিজেদের স্বার্থেও লাঠিয়াল পুষত, ব্যক্তি মানুষেরাও নিজেদের স্বার্থেই লাঠিয়াল হতো। কারণ যেহেতু জমির কোনো নকশা ও রেকর্ড ছিল না, অর্থাৎ জমির কোনো স্থায়ী সীমানা চিহ্নিত ম্যাপ এবং সেই ম্যাপ অনুযায়ী কার কোন জমি এ ধরনের কোনো স্থায়ী চিত্র বা কাগজপত্র ছিল না, তাই ভূমি সত্ত্বের মূল ভিত্তিই ছিল বলা যায় দখল, যার জন্য 7 ডিক্রি 1 দখল কথাটার উৎপত্তি। কথাটার অর্থ হচ্ছে 7 বার কোর্ট থেকে ডিক্রি পাওয়া আর 1 বার দখল করা ছিল সমান। এমনকি কোর্ট কোনো ডিক্রি দিতে গিয়েও দখলটাকেই আগে দেখত এবং এমনকি কখনো কখনো কোর্ট দখলের ভিত্তিতেই রায় বা ডিক্রি দিত এবং জমিদারেরাও তাদের কাগজপত্র সেভাবেই প্রস্তুত করে নিত। 1923 থেকে 27 সালের ভূমি জরিপ ও রেকর্ডের ফলে জমি জমার সত্ত্বের ব্যাপারে একটা স্থিতিশীলতা না আসা পর্যন্ত জমির সত্ত্বের ব্যাপারে দখলকেই প্রাধান্য দেওয়া হতো। এ কারণেই ব্যক্তি মানুষেরা এবং জমিদারেরাও সব সময় জমি দখল করতে এবং দখলে রাখতেই বেশি তৎপর ছিল। আর যেহেতু এই দখলের ভিত্তি ছিল বল বা শক্তি, সুতরাং সকলেই সেই শক্তি অর্জনেই সচেষ্ট থাকত। আরও যেহেতু লাঠি, সরকি, বল্লম, ফলা এগুলো ছিল সহজলভ্য এবং লাইসেন্স বহির্ভূত অস্ত্র, সুতরাং সকলেই সেই শক্তি অর্জনের হাতিয়ার হিসেবেই এগুলোই প্রস্তুত ও জোগাড় করত এবং এগুলোর ব্যবহার কৌশল শিক্ষা করত, অর্থাৎ লাঠিয়াল হতো। প্রত্যেক জমিদারেরই এক দল করে বেতনভোগী লাঠিয়াল থাকত, যারা প্রয়োজনের সময় জমিদারের পক্ষে যুদ্ধ অর্থাৎ কাজিয়া করত। এরকম জমিদারে জমিদারে কাজিয়ার কথা আমরা ছোটবেলায় প্রত্যক্ষদর্শীদের মুখে শুনেছি। বেড়া বাজারে বাটুজ্জে বা বাড়ুজ্জে ও সান্যাল জমিদারদের মধ্যে যে কাজিয়া হয়েছিল, তাতে করমজার বিখ্যাত লাঠিয়াল মহির সর্দার যে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত হয়েছিল, সে তো আমাদের জন্মের মাত্র কয়েক বছর আগের কথা, যা আমরা লোকমুখে শুনেছি। দলের প্রধান লাঠিয়ালকে সর্দার বলা হতো। এছাড়া পেশাদার লাঠিয়াল ছিল, যারা টাকার বিনিময়ে অন্যের পক্ষে ভাড়া খাটত বা কাজিয়া করে দিত। এই সর্দারিটাই ছিল তাদের পেশা বা জীবিকা উপার্জনের উপায়। সর্দার যদি কাজিয়া করতে গিয়ে নিহত হতো, তবে জমিদার তার ক্ষতিপূরণ দিত। জরিপ ও রেকর্ডজনিত সত্ত্বের ও কাগজপত্রের একটা স্থিতিশীলতা আসার পর সত্ত্বের ব্যাপারে এরূপ জবরদখলের গুরুত্ব একেবারে কমে যাওয়ার কারণে এখন আর দেশের অভ্যন্তরে কাজিয়া টাজিয়া হয় না। কাজেই লাঠিয়ালিও আর নাই এবং লাঠিয়ালও আর তৈরি হয় না। তবে নদী ভাঙুনি ও নতুন চর সৃষ্টি ও তা দখলের প্রশ্ন যেখানে আছে, সেই সব চর অঞ্চলে কাজিয়া এবং লাঠিয়ালি এখনো আছে এবং এখনো সেসব জায়গায় নতুন নতুন লাঠিয়াল ও সর্দার সৃষ্টি হচ্ছে, আর সে কারণে লাঠিয়ালও সেসব অঞ্চলে এখনো আছে। কারণ লাঠি খেলা লাঠিয়াল হওয়ার শিক্ষার গুরু। ক্রীড়া বা স্পোর্টস হিসেবে যে লাঠি খেলা, তাকে ঠিক লাঠি খেলা না বলে লড়ি খেলাই বলা উচিত এবং অনেক জায়গায় তাই বলেও। কারণ এই খেলা হয় আসলে লাঠি দিয়ে নয়, হাত 3 লম্বা একটা লড়ি দিয়ে। বিপক্ষের মার ঠেকানোর জন্য প্রত্যেক খেলোয়াড়ের হাতেই একটা করে বেতের খড়িয়া বা ঢাল থাকে।
কখনো কখনো এই ফড়িয়া আবার চামড়া দিয়ে মোড়াও থাকে। এক হাতে এই ফড়িয়া ও আর এক হাতে লরি নিয়ে দুদিক থেকে দুজন খেলোয়াড় যখন ভাঁজ করে আর বাবা, হুঁশিয়ার, সাবাস প্রভৃতি বলে একে অপরকে উৎসাহ দান বা হুঁশিয়ার সতর্ক করে, তখন যে কি সুন্দর দেখায় তা না দেখলে বোঝা যায় না। খেলা হয় সাধারণত ছোট একটুখানি জায়গায়, বড়জোর একটা ব্যাডমিন্টন মাঠের সমান জায়গায়। অবশ্য জায়গাটা হয় গোলাকার, যার চারপাশ দিয়ে দর্শকেরা বসে ও দাঁড়ায়। ভদ্রলোকদের জন্য চেয়ার বেঞ্চিও দেওয়া যেতে পারে। যে দুপক্ষ খেলা দেখবে তারা মাঠের উপর বিপরীত দিকে বসে। এরপর দুদিক থেকে দুজন লরি ও ফড়িয়া হাতে ময়দানে আসে। খেলাটা হয় কতকটা সেকালের দ্বন্দ্বযুদ্ধের ঢঙে, বিশেষত মুসলিম ইতিহাসের বিখ্যাত যুদ্ধগুলোর ঢঙে। প্রথমে একজন হয়তো ছন্দবদ্ধ কথায় সুর করে নিজেকে একজন বড় যোদ্ধা বলে পরিচয় দেয় এবং পরে তার বিপক্ষজনও অনুরূপভাবে নিজেকে অপর একজন বড় যোদ্ধা, যিনি ইতিহাসে তার বিপক্ষের ছিলেন, তার নামে, ধরুন হযরত আলী হায়দার বলে পরিচয় দেয়। প্রত্যেকেই তার শেষ কথাটির সঙ্গে রে টানটি ধরে তার বক্তব্য শেষ করে ও সঙ্গে সঙ্গে তার পক্ষের লোকেরা উচ্চস্বরে ও একসাথে খুব জোর দিয়ে হে আলী বলে হুঙ্কার দিয়ে ওঠে। এরপর একজন বিভিন্ন কায়দায় ভাঁজ অর্থাৎ কুচকাওয়াজ করতে করতে বিপক্ষ খেলোয়াড়কে আঘাত করার জন্য এগিয়ে যেতে থাকে। বিপক্ষ খেলোয়াড় তখন হাঁটু গেড়ে বসে তার লরি ও ঢাল দিয়ে শত্রুর আঘাত ঠেকানোর প্রস্তুতি নেয়। ওদিকে বিপক্ষ যোদ্ধা ভাঁজ করতে করতে এগিয়ে এসে অত্যন্ত ক্ষিপ্র গতিতে শত্রুর দেহে আঘাত করে এবং দ্রুত গতিতে স্বস্থানে ফিরে যায়। এবার দ্বিতীয়জন একইভাবে প্রথমজনকে আক্রমণ করে এবং একইভাবে প্রথমজন দ্বিতীয়জনের আঘাত ঠেকাতে চেষ্টা করে। এইভাবে আক্রমণ ও প্রতি আক্রমণের মাধ্যমে খেলা চলে। এতে বিভিন্ন ধরনের মার খেলা হয়, যথা একের মার, দুয়ের মার, তিনের মার ইত্যাদি। একের মারে আক্রমণকারী একবারে বিপক্ষকে মাত্র একটি বাড়ি দিতে বা আঘাত করতে পারে। দুয়ের মারে একবারে দুইটি ও তিনের মারে একবারে তিনটি এরকম বাড়ি দিতে হবে। এই বাড়িগুলো তাকে একটির পর পিঠে পিঠি আরেকটি এভাবে নয়, বরং এক বাড়ি দিয়ে ভাঁজ করতে করতে পিছিয়ে গিয়ে আবার ভাঁজ করতে করতে ঘুরে এসে আরেকটি বাড়ি এইভাবে দিতে হবে। যারা বেশি মার খাবে তারাই হেরে গেছে বলে গণ্য হবে। একবার হাতিগাড়া মেলায় এই ধরনের এক লরি খেলায় খুব সুন্দর চেহারার একজন খেলোয়াড়কে এত মার খেতে দেখেছিলাম যে লোকটির পিঠে ও দেহের অন্যান্য স্থানে অজস্র লরির বাড়ির দাগ ফুটে উঠেছিল এবং লোকটির সুন্দর চেহারা লালে লাল হয়ে গিয়েছিল। দেখে আমি খুব দুঃখ পেয়েছিলাম। এই খেলায় মাথা ও চোখ বাদে শরীরের আর যে কোনো স্থানে আঘাত করা বা বাড়ি দেওয়া যেত, কিন্তু খোঁচা ধরনের আঘাত এতে বেআইনি, শুধু বাড়ি দেওয়া আইনসিদ্ধ। সেদিন সেই লোকটির মার খাওয়া দেখে আমার এই অতি প্রিয় খেলাটি সম্বন্ধেও মনে হয়েছিল, এই নৃশংস খেলাও মানুষে খেলে। অবশ্য সেদিনের খেলায় শুনেছিলাম ফড়িয়া ব্যবহার নিষিদ্ধ ছিল, শুধু লরি দিয়ে মার ঠেকানোর নিয়ম করা হয়েছিল। এই লরি খেলারই পরবর্তী ধাপ লাঠি খেলা। লাঠি খেলার জন্য যে লাঠি ব্যবহার করা হতো তাও সাধারণ লাঠি নয়, বিশেষ এক ধরনের লাঠি। হাতের মুঠার মধ্যে ধরা যায় এ পরিমাণ মোটা ও খুব শিলা ও মুঠি ধরনের বাঁশের গোড়া দিয়ে এই লাঠি তৈরি করা হতো। লাঠিটি সাধারণত 4.5 হাত লম্বা হতো। বাঁশটির গিঁড়াগুলি এক বিশেষ কায়দায় ছেঁটে চোখ তোলানো হতো। গিঁড়াগুলি চাঁচা হতো না, এতে প্রত্যেকটা গিঁড়া ফুটবল খেলার বুট জুতোর স্পাইকের মতো ফুটে উঠত। তারপর লাঠিটাকে অনেক দিন ধরে সরিষার তেল মেখে মেখে এমনভাবে পাকিয়ে ফেলা হতো যে তার রং কালো কুচকুচে হয়ে যেত এবং ইস্পাতের মতোই শক্ত হতো।
এরূপ পাকা লাঠি লাঠিয়ালরা কাজিয়ার এবং খেলার সময় ব্যবহার করত। এরূপ লাঠিতে ঘুণ ধরে না বা পোকা লাগে না। আজ থেকে প্রায় 50 বছর আগের এরূপ একটি পাকানো লাঠি এখনো আমাদের ঘরে আছে, একটু ঘুণ ধরেনি বা একটাও পোকা লাগেনি। লাঠির সাহায্যে বিভিন্ন কৌশলের খেলা তো ছিলই, লাঠির সবচেয়ে বড় কেরামতি হচ্ছে লাঠি ঘুরানো। একটা দক্ষ সর্দার যখন লাঠি ঘুরায় তখন সে লাঠি এত জোরে ঘোরে যে বাতাসের সঙ্গে ঘর্ষণ লেগে বোঁ বোঁ শব্দ হয় এবং ঘুরন্ত লাঠিটা চোখেই পড়ে না। পূর্ণ গতিতে ঘুরছে এমন একটা বৈদ্যুতিক পাখার মতোই। সে সময়ে অন্য লাঠিয়ালের লাঠির বাড়ি বা সরকির ভালার পাড় বা খোঁচা তো দূরের কথা, একটা রাইফেলের বুলেটও ঘুরন্ত লাঠিতে বাড়ি খেয়ে ছিটকে যায়, সর্দারকে আঘাত করতে পারে না। দেখা গেছে যে তীব্র বেগে ঘূর্ণায়মান লাঠি এখনকার হেলিকপ্টারের পিঠের উপরকার ঘূর্ণায়মান পাখার মতোই সে লাঠি ঘূর্ণনকারী সর্দারকে উড়িয়ে নিয়ে যেতে পারে। শোনা যায় যে সর্দার যদি শক্ত লাঠিয়ালদের দ্বারা ঘেরাও হয়ে যায় তাহলে এইভাবে ঘূর্ণায়মান লাঠির সাহায্যেই সে উড়ে উঠে ঘেরাওয়ের মধ্য থেকে নিরাপদে বের হয়ে যেতে পারে। কোনো কোনো পাকা সর্দার একই সঙ্গে দু হাতে দুটো লাঠি নিয়ে ঘোরাতে পারেন, একের সঙ্গে অপরের কোনো রকম সংঘর্ষ না ঘটিয়েই। 1946 সাল পর্যন্ত আমাদের গ্রামে লরি ও লাঠি খেলা ছিল। ওই সময়েই আমি 5-এর বাড়ি পর্যন্ত লরি খেলা এবং একখানা লাঠি ঘোরানো শিখেছিলাম। লরি খেলার বাড়িগুলো এখন আর মনে নেই, তবে ভাঁজ বা কুচকাওয়াজগুলো ও লাঠি ঘোরানো এখনো মনে আছে। তখনকার দিনে ভাদ্র আশ্বিন, বিশেষ করে আশ্বিন মাসে যখন কৃষকের কোনো কাজ থাকত না এবং হাইলা রাখালেরাও গৃহস্থ বাড়ি থেকে উঠে যেতেন, তখন গ্রামে হাডুডু ও লাঠি খেলার ধুম লেগে যেত। আর লাগত শাস্তর কওয়ার ধুম। লাঠি খেলার ঢোলের বাজনা, হাডুডু খেলার ডাকের শব্দ আর শাস্তুরে গানের টানে রাতের আকাশ বাতাস আনন্দমুখর হয়ে থাকত। আমাদের বাড়িতে পালাক্রমে এ সবগুলো অনুষ্ঠানই হতো। এ অঞ্চলের বিখ্যাত শাস্তর কনেওয়ালা ছিল সানিলার তুষ্টু খুলু। সে বিশেষভাবে বানর বাদশার কেচ্ছায় বিশেষজ্ঞ ছিল। প্রতিবার একাধিক রাতে আমাদের বাড়িতে তার কেচ্ছা হতো। এই শাস্তর বা কেচ্ছার জন্য বাড়িতে সাধারণত বাড়ির উঠানে একটা আসর বসত। চারদিকে শ্রোতারা সব বসত, মাঝখানে শাস্তর কনেওয়ালা ও তার 5 দোহারেরা বসত। এই সব শাস্তর কথকতার ঢঙে বলা হতো। কথক বিভিন্ন ধরনের সাহিত্যিক রস ও অঙ্গভঙ্গি সহযোগে কেচ্ছাটা বর্ণনা করে যেতেন। মাঝে মাঝে, বিশেষ করে আনন্দ ও বিষাদের স্থানগুলোতে 2-1 অন্তরার গান থাকত। কথক এই গানটা ধরায় দিতেন আর 5 দোহারেরা পরম উৎসাহে হুঙ্কার দিয়ে সে গান গাইত। গানটা শেষ হলে আবার কেচ্ছা অগ্রসর হতো। এইভাবে কেচ্ছার দৈর্ঘ্য অনুসারে সারা রাত ধরে কেচ্ছা চলত। বেহুলা, লখিন্দর ও রূপবানের মতো কেচ্ছাগুলো এক রাতে শেষ হতো না, পরপর 2 রাত লাগত। কেচ্ছার সঙ্গে সঙ্গে চলত হুঁকা আর তামাক। তামাকের গন্ধে আসরের ও আশেপাশের আশ্বিনের বাতাস ভারী হয়ে উঠত। বেহুলা, লখিন্দর, রূপবান, জামাল বাদশাহ, বানর বাদশাহ প্রভৃতি কেচ্ছাগুলো শুনতে শুনতে নিজেকে এইসব কেচ্ছার নায়কের সঙ্গে একেবারে একাত্ম করে ফেলতাম এবং ক্রমশ ঢুলতে ঢুলতে একসময় টুপ করে ঘুমিয়ে যেতাম। কখনো কখনো কেচ্ছার মধুর দৃশ্যগুলি স্বপ্নেও দেখতাম। এক একজন এক একটা কেচ্ছায় দক্ষ ছিল। জব্বার ভাস্তে বেহুলার কেচ্ছায় দারোগ ভাই জামাল বাদশার এইরকম। জব্বার ভাস্তের কণ্ঠের বেউলার নাচনে হে তুষ্টু ভোলা মহেশ্বর গানটির সুর এখনো কানে বাজে। আশ্বিন মাসের প্রায় সমস্ত মাস ভরেই প্রতি রাত্রে হাডুডু খেলা হতো। গ্রামের প্রায় সব বাড়িতেই, বিশেষ করে যেসব বাড়িতে বড় উঠান আছে,
সে সব বাড়িতেই এ খেলা হতো। বিভিন্ন দলে দলবদ্ধ হয়ে খেলা হতো। বিবাহিত অবিবাহিত, ছাত্র অছাত্র, হাইলা গৃহস্থ, পাড়া জোয়ারে অর্থাৎ এ পাড়া ও পাড়া, এমনকি যেসব গোষ্ঠী বড় তাদের গোষ্ঠীতে গোষ্ঠীতে খেলা হতো। নিছক আনন্দ পাওয়া ও দেওয়াই ছিল এ খেলার লক্ষ্য ও উদ্দেশ্য। কাজেই এতে হার জিত নিয়ে কোনো সংঘাত বা কোন্দল সৃষ্টি হতো না এখনকার মতো। এখন সামান্য 4.5 ফুট মাপের ছেলেদের ফুটবল খেলা নিয়েও গ্রামে গ্রামে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়। যেমন এই সেদিন হয়ে গেল সানিলা করমজার মধ্যে, যার ফলে অনেকেই আহত তো হলোই, আরো হলো লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস। এছাড়া কালাকাল ধরে চলে আসা সদ্ভাব, সম্প্রীতি ও মন মানসিকতার যে ভাঙন সৃষ্টি হলো তা আর কোনোদিন ভরাট হওয়ার নয়। এখনকার মতো তখনকার হাডুডু খেলায় পয়েন্ট গণনার পদ্ধতি ব্যাপক ছিল না। ভদ্র সমাজে শহরের কোনো কোনো স্থানে পয়েন্ট হাডুডু খেলার প্রচলনের সূচনা দেখা গেলেও পাড়াগাঁয়ে তখনও সে খেলার প্রচলন ছিল না। পাড়াগাঁয়ে মার পদ্ধতিতেই খেলা হতো। এতে দুপক্ষ সামনাসামনি দাঁড়াতো। ছেপ লেপ দিয়ে বা টস করে কোন পক্ষ আগে ডাক পাবে তা ঠিক করা হতো। অর্থাৎ এক টুকরা ছোট ভাঙা খাপটার একদিকে একটু থুতু দিয়ে সেই পিঠকে ছেপ ও অপর পিঠকে লেপ ধরা হতো এবং এক পক্ষ ছেপ ও অপর পক্ষ লেপ চেয়ে নিত। তারপর খাপড়াটাকে কাঁচা টাকা বাজানোর ভঙ্গিতে তর্জনীর উপর রেখে বুড়ো আঙুল দিয়ে টোকা দিয়ে শূন্যে ছুঁড়ে দিয়ে মাটিতে পড়তে দেওয়া হতো। যে পিঠ উপর দিকে পড়ত তারাই জিতত এবং তারাই ডাক পেত। ডাক রেখে যাকে ছুঁয়ে আসত সে মরে যেত এবং আপাতত বসে যেত। আবার তার পক্ষের একজন যদি ডাক ধরে ও পক্ষের একজনকে মেরে আসতে পারত তাহলে আগের মরাজন তাজা হতো ও পক্ষের জন মরে যেত। কোনো পক্ষের কোনো খেলোয়াড়কে যদি তার ডাক শেষ হওয়া পর্যন্ত বিপক্ষ কোর্টে ধরে রাখা যেত তাহলে সে মরে যেত। এইভাবে মরা ও তাজা হওয়ার মাধ্যমে খেলা এগোতে থাকত। এক পক্ষের সব খেলোয়াড় মরে গেলে এক কাত উঠত এবং সে পক্ষ হারত। এভাবেই খেলার হার জিত নির্ধারণ হতো। এ খেলায় বাড়িওয়ালাকে সাধারণত পান, তামাক ও এক ধামা মুড়ি, এক হালি নারিকেল ও কিছু গুড় দিতে হতো খেলোয়াড়দেরকে। তখন নারিকেল ছিল টাকায় 16টা, সস্তা হলে 18-20টা পর্যন্ত, আর গুড় ছিল 1 সের 1 পয়সা, যে পয়সার 64 পয়সায় ছিল 1 টাকা। লরি ও লাঠি খেলাও প্রতি বছর আমাদের বাড়িতে হতো একাধিক রাত ধরে। কখনো কখনো এ খেলা হিন্দুদের গাস্যি অর্থাৎ আশ্বিন সংক্রান্তির দিন দিনের বেলায় শুরু হয়ে সারা রাত ধরে চলত। প্রথমে ঢোলের বাজনার তালে তালে পর্যায়ক্রমে আক্রমণ ও প্রতি আক্রমণের মাধ্যমে খেলা চলত। পরে যখন উভয় খেলোয়াড়ের উত্তেজনা বাড়তে থাকত তখন ঢোলের বাজনার তালও দ্রুততর হতে থাকত। অবশেষে উত্তেজনা যখন চরমে উঠত তখন ঢোলের বাজনার তালও প্রায় একটানা হতো এবং খেলোয়াড়দের আক্রমণ প্রতি আক্রমণের তাল পর্যায়ক্রমিক থেকে যুগপথে রূপ নিত এবং তখন মার দেওয়া ও মার ঠেকানো একই সঙ্গে চলতে থাকত এবং তখন লরিতে লরিতে বাইরা বাড়ির খটাখট শব্দ ও ফড়িয়ার উপর লরির ধপাধপ শব্দ ছাড়া আর কিছুই দেখা যেত না। সে এক দারুণ উপভোগ্য দৃশ্য। তারপর এক সময় বাজনাও ধপ করে থেমে যেত, খেলোয়াড়রাও দুজন দুদিকে ছিটকে গিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ত। এ দুজনের শেষ হলে আর দুজন আসত। এভাবেই খেলা অগ্রসর হতো। এইরূপ লাঠি খেলার দিনেই একবার এক সর্দার ঢেঁকি ও মই ঘুরিয়ে দেখিয়েছিলেন লাঠির মতো করে। ঢেঁকির অবশ্য চুরুমটি কাঁধের সঙ্গে আটকিয়ে নিয়ে ঘুরিয়েছিলেন, আর মই হাতে ধরেই।